দুই স্বামীকে নিয়ে আমার সুখের সংসার। ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায়। দুই স্বামী আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। এ বাড়িতে একটা গাছের পাতাও আমার নির্দেশ ছাড়া নড়ে না। ঘরের ঝি চাকর আমাকে বউরানী বলে ডাকে। দুই স্বামীর কাছে আমি ফাতরানী। আমার স্বামীদের ফার্নিচার বিরাট শোরুম আছে। প্রতিদিনের রোজগারের পায়ে পয়সার হিসাব রাত্রির বেলায় স্বামীরা এসে আমার হাতে তুলে দেয়। ওদের একটা রুমাল কেনার দরকার পড়লেও ফাতরানির খোঁজ করবে। আমি বরং মাঝে মাঝে রাগ করে বলি, তোমাদের হাতে টাকা রাখতে পারো না? সব ব্যাপারে ফাতরানি করে খুঁজে বেড়াও। আমার স্বামীরা বলল, আমরা হলাম গিয়ে তোর দাস রানী, তুই তো আমাদের ফাতরানি। আমি গর্বে অহংকারে লজ্জায় হাসতে হাসতে দৌড়ে পালালাম। আমার দুই স্বামী নিয়ে পরিবারের কথা শুরু থেকে বলি। আমার মা জবা দেবী বহু রোগ ভোগের পর মা বেঁচে থাকতেই বাবা অমিয়নাথ আমাকে প্রথম শুরু করে। মা বিছানায় শুয়ে আমাকে বলে, আমি বেশি দিন আর বাঁচব না। তোর বাবা না নিয়ে থাকতে পারে না, তুই তোর বাবার খাওয়া খিদে দিয়ে দিস। এরপর থেকে মা যতদিন বেঁচে ছিল মায়ের সামনে বাবা আমার সাথে খাওয়া দাওয়া করত। আমার তখন 19 বছর। মা বিছানায় শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিল। মঞ্জুলা, বন্ধুরা, মঞ্জুলা আমার নাম। তুই মা বাপ সোহাগী হয়েই থাকিস। একটা কথা খুব সত্যি, মেয়েদের পুরুষের ছোঁয়া পেয়ে মেয়েদের রং রূপ পাল্টে যায়। আমার ক্ষেত্রেও তাই হলো। ছিপছিপে লম্বা ফর্সা শরীর, লম্বা ঘন চুল শুকাতে ব্যালকনিতে দাঁড়ালে লোক চোখ ফেরাতে পারে না। প্রতিদিন বাবা আমার দেখাশোনা করে, 4-5 বার করে খাওয়া দেয়। বাবার মন ছিল বিশাল উদাস। বাবার আদর না পেয়ে আমারও ঘুম আসতো না। ইতিমধ্যে ঘরে আমি, বাবা আর আমার 17 বছরের ভাই অশোকনাথ। শোরুম থেকে ফিরে রাতে বাবা আমাকে নিয়ে বেডরুমে ঢুকে পড়তো। তারপর মাঝরাত পর্যন্ত বাবা আমায় গল্প শোনাতো, তারপর মন ভরে খাইয়ে দিত। আমি সুখে থাকলেও লক্ষ্য করতাম ভাই দিন দিন কেমন মনমরা হয়ে যাচ্ছে। বাবা শোরুম গেলে আমি ভাইকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? ভাই বলল, কিছু না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আমিও নাচরবান্দা। ভাই যে কথা আমাকে শোনালো আমি সেটাই আন্দাজ করেছিলাম। ভাই বলল, দিদি, তোকে আমি বহুদিন থেকে পছন্দ করি। তোর সব কিছু ছেড়েই দিলাম, শুধু তুই যখন চাবির গোছা কোমরে গুজে মাথায় একটা এলোকোপা করে ঘুরে বেড়াস, তাতেই আমার মন উদাস হয়ে যায়। একদিন তুই ঘুমিয়েছিলিস, আমি তোকে ভালো করে দেখছিলাম, কিন্তু তোর কাছে যাওয়ার সাহস পাইনি। কত রাত তোর অমন সুন্দর খোপার কথা চিন্তা করে পার করেছি, কিন্তু যেদিন থেকে তুই বাবাকে আপন করে নিলি সেই দিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল। এই কথা শুনে আমি বললাম, বোকা ছেলে, দিদির কাছে যেতে যাওয়ার জন্য এত ভয় পেতে হয়? সাহস করে আমাকে বলতে পারতিস। তুই আমাকে একদিন সময় দে, আমি বাবার সাথে কথা বলবো। তবে আজকে আমার কাছে আনতে পারবো না, মাস শেষ হলে দেখবো। চাইলে তুই আমার খোপা নিয়ে খেলতে পারিস। সারা দুপুর ভাই আমার খোপা নিয়ে খেললো। আমি হাত বাড়িয়ে ওর হাতটা দেখলাম। মা গো মা, বাবার থেকেও বিশাল ভাইয়ের হাতটা। এই দিয়ে পেটালে আমাকে কাঁদিয়ে ছাড়বে। ওকে মুখে কিছু বললাম না। 20 মিনিট পর ভাইকে বললাম, তোর মনের মতো করে তোকে ভালোবাসতে পেরেছি তো? ভাই বলল, কি যে বলিস দিদি, তুই আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেও আমার প্রেম বেড়ে যাবে। আমি বললাম, নি, আর দিদির তারিফ করতে হবে না, এবার আমি উঠি, বাবার আসার সময় হয়ে গেছে। আমি উঠে গিয়ে মুখ ধুয়ে কাপড় ছেড়ে আয়নার সামনে সাজতে বসলাম। ভাই খোপা নিয়ে খেলতে গিয়ে চুলটা জট পাকিয়ে দিয়েছে। চুলের জট ছাড়িয়ে চুলের গোছাটা গোড়া থেকে ধরে ভালো করে আঁচড়ালাম। বাবাকে ভাইয়ের কথা কিভাবে বলবো, এসব ভাবতে ভাবতে বাবার গলার আওয়াজ পেলাম। বাবা আমাকে বলছে, রানী, এই ফাত রানী। আমি বললাম, বাবা, আমি রুমে আছি, তুমি এ ঘরে এসো। বাবা আমার রুমে এসে আমার খোলা চুলে পাপ্পি দিল। তুই কোথায় থাকিস? আমি রানী রানী বলে ডেকে যাচ্ছি, এই নে, আজকে সমস্ত সেল দিয়ে দিলাম। আমি বাবাকে বললাম, বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল, তোমাকে আমার কথাটা রাখতে হবে। বাবা বলল, আমার রানীর জন্য জীবন রাখতে পারি, কথা রাখা তো সামান্য, কি বলবি বল। ভাইয়ের ব্যাপারে সমস্ত কথা বাবাকে খুলে বললাম। ভাইজি কেমন মনমরা হয়েছিল সে কথা বাবাকে জানালাম। বাবা সব শুনে আমাকে বলল, রানী, তোর কোনো ইচ্ছার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। অশোকনাথকে তুই যখন আরেক প্রেমিক বানাতে চাইছিস আমি খুশি মনে মেনে নেব। শত হলো ও তো আমারই ছেলে। আমি বাবাকে বললাম, বাবা, আমার মন বলছিল তুমি মেনে নেবে, কিন্তু তুমি হলে আমার প্রথম পুরুষ, তোমাকে না জিজ্ঞেস করে কিছু করা আমার উচিত নয়। কখনো যদি বাচ্চা চলে আসে। বাবা বলল, আমি তোকে বলতে পারছি না, কিন্তু আমারও খুব ইচ্ছে তোর বাচ্চা হোক।
বাবার কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলাম। বাবা আমার থুতুনি ধরে গালে পাপ্পি দিয়ে বলল, লজ্জার কি আছে রানী, অশোকনাথকে ডেকে সুখবরটা দে। তারপর আমি ভাইকে ডাকলাম। ভাই এসে বলল, দিদি আমাকে ডাকছিলি? আমি বললাম, হ্যাঁ ডাকছিলাম, কিন্তু আজ থেকে আর আমাকে দিদি বলে ডাকবি না। বাবা আমার বড় কর্তা, আর তুই হলি আমার ছোট কর্তা। ভাই বলল, আমিও তবে তোকে বাবার মতো ফাতরানি বলে ডাকবো? আমি বললাম, আমার দুই স্বামী বা দুই প্রেমিক সামনে আছো, একটা কথা বলি, তোমাদের দুজনেরই ইচ্ছে আমার বাচ্চা হোক। আমি তোমাদের সে আশা পূরণ করে দেব, তবে বারে বারে আনতে পারবো না। যেদিন জন্ম হবে সে তোমাদের দুজনেরই সন্তান হবে। কি তোমরা রাজি তো? আমার স্বামীরা সমস্বরে বলে উঠল, রাজি। ছোট কর্তা, তোমার আশা একটু আগে পূরণ করে দিয়েছি, এবার বড় কর্তার সেবা যত্ন করব। ছোট কর্তা আমার ইঙ্গিতটা বুঝতে পেরে চলে গেল। আমি খোলা ঝুলে একটা খোপা করে বাবার সেবা যত্ন করা শুরু করলাম। কিছুক্ষণ পর বাবা বলল, হ্যাঁ রে, তোর 7 দিন কবে শেষ হবে? আমি বললাম, পরশুদিন থেকেই আমি ফ্রি। বাবা বলল, 2 দিনের অপেক্ষা। সন্ধ্যাবেলায় আমি বেনারসি শাড়ি পরলাম, মায়ের রেখে যাওয়া গহনা আমার গোড়া শরীর ঢেকে গেল। আমার 2 কর্তা আমার 2 হাতে শাঁখা পলা পরিয়ে দুজনে একসাথে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। 2টা নোয়া বাঁধানো, 2টা মহলসূত্র, সব 2টা করে পরতে হলো। আমি ঠাট্টা করে বললাম, সবই তো 2টা করে হলো, আমার 2 স্বামী আছে, কিন্তু রানী তো একটাই। সঙ্গে সঙ্গে বাবা বলে উঠল, তুই কি চাস আমরা তোর জন্য একটা সতীন নিয়ে আসি? আমি ঝাঁঝিয়ে উঠে বসলাম। খবরদার, সে চেষ্টা তো দূরের কথা, কোনোদিন চিন্তাও করো না। আশপরে দিয়ে ফালা করে দেব। কখনো যদি অন্য কোনো মেয়েকে নিয়ে প্রেম করার ইচ্ছে করে, সে আমি যদি পারমিশন দিই তবেই। আমার ঝাঁঝানিতে দুজনেই একেবারে জড়সড় হয়ে গেছে, কারো মুখে কথা নেই। ফ্রিজে একটা বোতল আছে, নিয়ে আয়। ভাইকে বোতল আনতে বলে আমি চেয়ারে বসলাম। বাবা আমার সামনে নিচে বসে মিউ করে বলল, রানী তুই রাগ করলি? আমি তো ইয়ার্কি করে বলেছিলাম। রাগটা বলার জন্য নয় বাবা, রাগটা তোমাদের সাহস দেখে। আমি সামনে বসে আছি, সেখানে তোমরা অন্য মেয়ের কথা বলবে, অত বড় আসপদ্দা হলো কি করে তোমাদের? ভাই এসে 3টা গ্লাসে ঢাললো, আমাকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বাবার পাশে নিচে বসলো। একবার শুধু আমাকে জিজ্ঞেস করলো, রানী তোর শাড়িটা চেঞ্জ করে দেবো? আমি গম্ভীর হয়ে বললাম, সময় মতো আমি নিজেই চেঞ্জ হয়ে যাব। কেউ কোনো উচ্চবাচ্য করলো না। গ্লাসের দ্বিতীয় প্যাক আমি চুমুক দিলাম, মনে মনে আমার হাসিও পাচ্ছে। অতটা রাগ তো আমার হয়নি, কিন্তু প্রথম রাতেই বেড়াল মারতে হয়, তা না হলে দুটোকে সামলানো কঠিন হয়ে পড়বে। আমি দ্বিতীয় প্যাক শেষ করে চেঞ্জ হয়ে চেয়ারে এসে বসলাম। দুজনকেই বুড়ো নাচিয়ে ইশারায় বললাম, বার্গার খাওয়া শুরু কর। ওরা দুজনে ভুকের মতো বার্গার খেতে হামলে পড়ল, যেন বহুকাল বার্গার খেতে পায়নি, কোনোদিন বার্গারের মুখও দেখেনি। আমি কোনো রকমে হাসি চেপে মুখে গম্ভীর্য নিয়ে বললাম, আস্তে আস্তে, বার্গার কোনো পাখি নয় যে উড়ে চলে যাবে, এক এক করে খাও। বহুকালের অভুক্ত ভিখারিও বোধহয় খাবার পেলে এমন করে না, যেটা বাপ বেটা মিলে বার্গার পেয়ে করছে। ওরা দুজন বার্গার খাওয়া ছাড়লো, ওদের আরও খাবার ইচ্ছে ছিল, কিন্তু বেশি লাই পেয়ে যাবে বলে আমি গম্ভীর হয়ে বললাম, আর নয়, আর নয়, অনেক হয়েছে, যাও যে যার নিজের জায়গায় গিয়ে বসো। ট্রেনিং পাওয়া কুকুরের মতো দুজনেই গিয়ে বসে পড়ল চোখ আমার উপর। হাসি চাপতে না পেরে চিপস আনার ওছিলায় আমি একবার কিচেনে গেলাম। বাপ ব্যাটার খাওয়ার দৃশ্যটা মনে করে আমি নিজেই হেসে লুডো ফুটি খেলাম। একটা চিপস প্যাকেট নিয়ে গম্ভীর রেখে ফিরে এসে বললাম, অনেক মদ খাওয়া হয়েছে, এবার খাবার খেয়ে বিছানায় চলো। আজকের রাত দুজনেই একসাথেই আমার কাছে থাকবে, কাল থেকে একজন একজন করে আমার রুমে এসো। টেবিলে খাবার সাজিয়ে আমি বসে আছি, দুজনেই এক এক করে খেতে এলো। আমি পরিস্থিতি সহজ করার জন্য একটু ছাড় দিলাম, মুখে হাসি রেখে ছিনালি করে বললাম, কে উপর থেকে আর কে নিচ থেকে? ভাই কিছু বলতে যাচ্ছিল, তার আগে বাবা বলে উঠল, আমরা হলাম গিয়ে রানীর দাস, পোষা কুকুরও বলতে পারিস। রানী যেমন হুকুম করবে আমরা সেই হুকুম তামিল করব। যা কি যে বলো না, সব সময় সম্পর্কে তুমি আমার বাবা হও। বাদ দাও সম্পর্কের, আমরা দুজন তোর গোলাম, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আমি হাসতে হাসতে বললাম, ঘরে যাচ্ছি, তোমরা খাবার খেয়ে এসো। আমি রুমে এসে একটা এলো বেনুনি করলাম। খোলা চুল দেখলেই দুজনে মিলে এক্ষুনি টানাটানি করবে। শাঁখা পলা, নোয়া বাঁধানো, মঙ্গলসূত্রগুলো বাদে বাকি গহনাগুলো খুলে পাশে রাখলাম। একটা পারফিউম স্প্রে করে শুয়ে পড়লাম। ওরা এসে গেল, আমি ওদের মাঝে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি বাবাকে শুনিয়ে ভাইকে বললাম,
অনেক সময় অনেক কিছু হয়, সে নিয়ে আদিক্ষেতা করার কি আছে? কাল থেকে যেন দেখতে পাই সকাল থেকেই শোরুম যাচ্ছিস, কাজে ফাঁকি দিলে গলা ধাক্কা দিয়ে ঘরে থেকে বের করে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। আশা করি কথাগুলো মনে থাকবে। আর হ্যাঁ দিদি, ডাকটা একটা সম্বোধন, আমার একটা নামও কিন্তু আছে। ভাই বলল, সরি রানী, আর কোনোদিন ফুল হবে না। দুজনেই পরের দিন থেকে চুপচাপ শোরুম চলে গেল। এই ভয়টাই ওদের দেখিয়ে রাখতে হয়। বাবা রাত 10টা থেকে 2টো অবধি আমার সাথে থাকতো। এরপর 2টা থেকে সকাল 6টা অবধি ভাই আমার সাথে থাকতো। আমার বাচ্চা আসার পর আমি বাবা ভাইয়ের দিন ভাগ করে দিলাম। 3 দিন করে আমি একজনের সাথে থাকবো। হুকুমটা এত ব্যক্তিত্বের সাথে দিলাম, বিনা বাক্য ব্যয়ে ওরা মেনে নিল। বছর না ঘুরতেই আমি যমজ সন্তানের জন্ম দিলাম। দুটোই মেয়ে সন্তান। বাবা এক মেয়ের নাম রাখলো ঋষিতা, ভাই আরেক মেয়ের নাম রাখলো ঋষিকা। আমি আদর করে ওদের সোনাই আর মোনাই বলে ডাকি। বাবা মাঝে মাঝে ইয়ার্কি করে আমাকে বলে, তোর মেয়েরা আমাকে দাদু বলবে নাকি বাবা বলবে? আমিও বলি, যখন আমার কাছে আসতে তখন ভাবনি যে তোমার মেয়ে হবে না নাতনি হবে? বাবা হাসতে হাসতে চলে যায়। সোনাই মনে 6 মাস বয়স হয়ে গেল। বাচ্চা হওয়ার পর 1.5 মাস ছাড় পেয়েছিলাম। এখন তো দুজনই দিশেহারা। মেয়ে দুটো খুব চঞ্চল হয়েছে, কিছুতেই খেতে চায় না। সোম মঙ্গল বুধ এই 3 দিন ভাইয়ের বিছানায় আমরা থাকি। ভাই শোরুম যাওয়ার সময় আমি মেয়েদের খাবার আনার কথা ভাইকে বলে দিলাম। শোরুম বন্ধ করে ফেরার সময় নিয়ে আসবে। সারাদিন মেয়েদের নিয়ে আমার সময় কেটে যায়। রাত্রিবেলায় ওদের ঘুম পাড়িয়ে সন্ধ্যাবেলায় আমি গা ধুই। যেদিন যে বরের কাছে শুতে হবে সেই দিন সেই বরের পছন্দ অনুযায়ী সেজে গুজে থাকি। রাত্রি 9টা নাগাদ শোরুম বন্ধ করে আমার স্বামী ফিরে আসে। সোম মঙ্গল বুধ ভাই আমাকে কাছে থাকে। বাবা খুব একটা আমার দিকে আসে না। রাত্রিবেলায় বাবা একটা খাবারের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল, সাথে আজকের হিসেবটা আমি বুঝে নিয়ে আমার কোমর থেকে চাবির গোছা বার করে আলমারিতে সব ঢুকিয়ে রাখলাম। খাবারের প্যাকেটটা হাতে নিয়ে বাবার দিকে ফু নাচিয়ে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে আমি কি করব? বাবা বলল, তুই অশোককে আনতে বলেছিলিস তো তাই। আমি বললাম, আমি যখন ভাইকে বলেছি তোমার আনার তো দরকার ছিল না। বাবা বলল, না আসলে দোকান বন্ধ হয়ে যাবে আর অশোকের ফিরতে একটু দেরি হবে। আমি বললাম, ছেলের আসতে দেরি হবে তাই তুমি ছেলের হয়ে সাবাই গাইতে এসেছো? বাবা বলল, না না তা নয় রানী, শান্ত হয়ে আমার কথাটা একটু শোন। আমি শাড়ির আঁচলটা কোমরে গুজে কোমরে হাত দিয়ে বললাম, তোমার কথা শোনার আমার দরকার নেই, আমার কথাটা তুমি শুনে রাখো। 8 ঘন্টা সময় দিলাম, যেখান থেকে পারবে ছেলেকে খুঁজে বাচ্চার খাবার কিনে বাড়ি ফিরবে। 8 ঘন্টা পেরিয়ে গেলে আজকে রাতে আর বাড়ি ফেরার দরকার নেই। বাবা কিছু বলতে যাচ্ছিল, আমি চোখ বড় করে তাকাতেই লেজ গুটিয়ে চুপচাপ পালিয়ে গেল। ভয় দেখে আমি নিজেই খানিকক্ষণ হেসে নিলাম। মা বলতো, পুরুষ মানুষকে হাতের মুঠোয় রাখতে গেলে মুখে রাখ আর বুদ্ধির দরকার, তবে পুরুষ মানুষ হাতে থাকবে। আমি রুমে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে সিগারেট টানছি। দুজনে 8 ঘন্টার আগেই দরজার সামনে এসে দাঁড়ালো। কেউ ভিতরে এসে চেয়ারে বসার সাহস পায়নি। ভাই বলল, রানী আমার ভুল হয়ে গেছে, যাতে দেরি না হয় সেজন্য বাবার হাত দিয়ে পাঠিয়েছিলাম। আমি বললাম, তাই? অন্য সময় তো দেরি হয় না, বাচ্চা হলে যে বাচ্চার দায়িত্ব নিতে হবে। আর এই যে তুমি বাবা হওয়ার খুব শখ, দায়িত্ব নেওয়ার বেলায় লবডঙ্কা, তাই না? কানগুলি শুনিনি। কাল থেকে একজন শোরুমে যাবি আর একজন ঘরে বাচ্চা সামলাবি। এই কথা যদি নড়চড় হয়েছে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। টেবিলে খাবার সাজিয়ে রাখা আছে, দুজনে গিয়ে খেয়ে নাও। আমি ভাইয়ের ঘরে গিয়ে শুচ্ছি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দিয়েন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।